হাই লার্নার্স, বাংলার নিজস্ব ই লার্নিং প্ল্যাটফর্ম স্টাডি এর তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিক দেবে, তো তোমাদের জন্য শুরু হতে চলেছে নির্মল ব্যাচ। এই নির্মল ব্যাচে এনরোল করলে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ডেইলি প্র্যাকটিস পেপারস, স্পেশাল ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, কুইজেস, উইকলি টেস্ট সিরিজ এন্ড মেনি মোর। এবং এই যে এখানে যে প্রাইসটা রয়েছে খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস, মাত্র 499 টাকা পার মান্থ। এবং এরপরে আমার কুপন কোড বুদ্ধ10 ইউজ করলে তোমরা পেয়ে যাবে আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। ওকে, আমি লিখে দিচ্ছি কোডটা, আমি লিখে দিচ্ছি একটু। ওকে ওকে, দেখো এটা বুদ্ধ10 BUDDH10, এটা অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। এবং যদি তুমি প্রথম 200 জনের মধ্যে এনরোল করো তাহলে স্টাডিয়ার 15 এই কোডটা ইউজ করলে পেয়ে যাবে এক্সট্রা আরো 15% ডিসকাউন্ট। তাহলে দেরি কিসের বন্ধুরা, এখনই গিয়ে স্টাডিয়ার অ্যাপ ইনস্টল করে এখনই এই নির্মল ব্যাচে এনরোল করো এবং নিজের প্রিপারেশনকে আরো বেটার জায়গায় নিয়ে যাও। কালকের প্রস্তুতি শুরু হোক আজ থেকে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি, আজকে আমি তোমাদের পড়াবো ধাতুবিদ্যা অর্থাৎ মেটালার্জি। এই ধাতুবিদ্যাটা কেন পড়বো বা কোথায় অ্যাপ্লাই হয়, ছবিটা যেটা আমি ইন্ট্রোতে যে ছবিটা দিয়ে রেখেছি এটা দেখেই বুঝতে পারছো যে ধাতুবিদ্যা মানে অ্যাকচুয়ালি মানে যে আমাদের সভ্যতার অগ্রগতিতে সমস্ত ক্ষেত্রে যদি লক্ষ্য করো কিসের অবদান রয়েছে, ধাতুর অবদান রয়েছে। ধাতু ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। কলকারখানা বলো, যন্ত্রপাতি বলো, যাই বলো, সভ্যতার যে অগ্রগতি হয়েছে, যে বিল্ডিং তৈরি হয়েছে, বা এই যে যতদিন থেকে সভ্যতার অগ্রগতি শুরু হয়েছে ততদিন থেকেই কিন্তু ধাতুর ব্যবহার হয়েছে। ওকে, আর শুধু ধাতুটা আজকের নয়, অনেক প্রাচীন ইতিহাসেও দেখবে বা প্রাচীন কাল থেকেই কিন্তু ধাতুর ব্যবহার চলে আসছে। তো এই যে এই ধাতুগুলো কিভাবে পাওয়া যায়, ধাতুগুলো কিন্তু সমস্ত ধাতু কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বা সমস্ত ধাতুকে খুব সহজে কিন্তু পাওয়া যায় না। বিভিন্ন পদ্ধতিতে তাকে নিষ্কাশন করে সেই ধাতুটাকে মানে শুদ্ধ বিশুদ্ধ ধাতু, সেই ধাতুটা পাওয়া যায়। তো এরকম কিছু ব্যাপার রয়েছে। তো সেই গুলোই মানে ধাতু প্রথমে কি পাওয়া যায়, ধাতু কি আমরা যে বিভিন্ন যে লোহার খনি, সোনার খনি যেগুলো বলি, ওখান থেকে কি সরাসরি এইরকম যেমন আমরা দেখতে পাই এরকম কি পাওয়া যায়? এরকম পাওয়া যায় না। সেখানে খনিজ পাওয়া যায়, আকরিক পাওয়া যায়। তো সেইগুলো থেকে মূলত আকরিককে বিভিন্ন ভাবে নিষ্কাশন করে ধাতুটাকে বের করে নেওয়া হয়। ঠিক আছে, তো এই যে পদ্ধতিগুলো বা যা কিছু এগুলো আমরা কোথা থেকে শিখবো, কোন মানে কেমিস্ট্রি বা রসায়নবিদ্যার কোন শাখা থেকে শিখবো না, ধাতুবিদ্যা বা মেটালার্জি অংশটা থেকে শিখবো। আর এটা একটা সেপারেট একটা চ্যাপ্টার, যে এটা না পড়লে যে অন্যান্য ভবিষ্যতে বা এই তোমাদের ক্লাস 10 এ অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে বিশেষ সমস্যায় পড়বে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই চ্যাপ্টারের সাথে অন্য কোনো জায়গার কিন্তু খুব একটা লিংক নেই, এটা একটা আলাদাই শাখা বলতে পারো। ঠিক আছে, তবে এখান থেকে নাম্বার একটা আসে ভালো মতো, তো সেই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো কিছু ধাতুর ব্যবহার। এই যে দেখো অ্যালুমিনিয়াম কোথায় কোথায় ব্যবহৃত হয়। তোমরা অ্যালুমিনিয়ামের বাসনপত্র দেখেছো, অ্যালুমিনিয়ামের তার দেখেছো, এগুলো এই ক্ষেত্রে ব্যবহার হয়। আর তাছাড়া থার্মিট পদ্ধতি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে দেখো কি কি হচ্ছে, এটা হচ্ছে রেল লাইনে জোড়া লাগানো হচ্ছে। রেল লাইনে কোনো জায়গা ছেড়ে গেলে সেখানে এইভাবে জোড়া লাগানো, এই পদ্ধতিটাকে বলা হয় থার্মিট পদ্ধতি। তো থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। তো জিঙ্কের ব্যবহার কি দেখো, জিঙ্কের ব্যবহার প্রথমে যেটা ছবিটা দেখতে পাচ্ছ ওটাকে গ্যালভানাইজেশন করা হচ্ছে। এই যে দেখো এটা গ্যালভানাইজেশনের ছবি। ঠিক আছে, গ্যালভানাইজেশন মানে লোহার উপর মানে লোহাকে যে মরচে পড়া প্রতিরোধ করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তাছাড়া তড়িৎ কোষের ব্যবহৃত হয়। এই যে তারপরে তৃতীয় যে ছবিটা দেখতে পাচ্ছ সংকর ধাতু, এগুলো সব সংকর ধাতু তৈরিতে, বিভিন্ন সংকর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। যেমন সংকর ধাতুর মধ্যে জার্মান সিলভার, পিতল, এই যে এটা পিতল, জার্মান সিলভার, তারপরে ইলেকট্রন, এগুলো সব তৈরিতে জিঙ্ক ব্যবহৃত হয়। ওকে, তারপরে দেখো আচ্ছা তামার ব্যবহার, তামা এবং লোহার ব্যবহার। তামার ব্যবহার যেমন যে তামাও কি করতে কাজে লাগে, তার তৈরিতে কাজে লাগে। তাছাড়া জার্মান সিলভার, পিতল এগুলো তৈরিতেও কাজে লাগে। ঠিক আছে,
তারপরে লোহা, লোহার কি ব্যবহার, লোহার ব্যবহার তো সর্বত্র, এর ব্যবহার আলাদা করে আর বলার দরকার নেই। লোহা তিন ধরনের হয়, কাস্ট আয়রন, তারপরে রড, ব্রড আয়রন, ঢালাই লোহা, এরকম অনেক কিছু অনেক রকমের হয় আর কি। তো ঢালাই লোহা, পেটা লোহা আর একটা হয় ইস্পাত। তাহলে ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত তিন ধরনের লোহা হয়। ঠিক আছে, এগুলো কি কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। লোহার ব্যবহার আলাদা করে আর কিছু বলার নেই, তোমরা অনেক লিখতে পারবে, নিজেরাই অনেক লিখতে পারবে। যেমন আমি যদি বলি পেরেক তৈরি করতে, তারপর বাড়ি ঘর তৈরির যে রড তৈরি করতে, এইসব আর কি। তো তারপরে যদি বলি ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার, আচ্ছা তামার ব্যবহার, তামা কিন্তু ক্যালোরিমিটার তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, আর লোহা কি কাজে লাগে, যুদ্ধ জাহাজ, মেশিনিং গান, সেতু, বিল্ডিং, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু। মানে সভ্যতার অগ্রগতিতে যদি আমি ধাতুর ব্যবহারের কথা বলি, লোহার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি, একটু সর্বাধিক বলা যেতেই পারে। ঠিক আছে, তো ব্যবহারগুলো বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো সংকর ধাতু কি। সংকর ধাতুটা কি, যে ধাতুগুলো এমনিতে থাকে সেই ধাতুগুলোর থেকে সংকর ধাতুর মধ্যে তফাৎ কি। সংকর ধাতুটা একটু কঠিন হয়, সে তো অবশ্যই। আচ্ছা, সেগুলো নিয়ে পরে আসছি। আগে বলি যে সংকর ধাতুটা কি, সংজ্ঞাটা দেখে নাও। দুই বা ততোধিক ধাতু পরস্পর একত্রে মিশে যে সমসত্ব বা অসমসত্ব, আচ্ছা অসমসত্ব, এই বানানটা একটু ভুল আছে, এই বানানটা একটু ঠিক করে নেবে। অসমসত্ব কঠিন মিশ্রণ গঠন করে যা একটি মাত্র ধাতুর আচরণ করে তাকে সংকর ধাতু বলে। সংকর ধাতু, সংকর মাছের কথা শুনেছো, মানে সেইভাবে দুটো আলাদা প্রজাতির মাছকে ব্রিডিং করা হয়, যা মানে ব্রিডিং করে তৈরি হয় সেই সংকর মাছ। সেরকম সংকর ধাতুও সেরকম, দুটো আলাদা ধাতুকে মিশিয়ে নতুন একটা ধাতু তৈরি। ঠিক আছে, তার সেটা আলাদা, পুরোপুরি আলাদা। তো এইটা এইভাবে বলে সংকর ধাতু। সংকর ধাতু কি কি সুবিধা রয়েছে দেখো। সংকর ধাতুর এক নম্বর, প্রথম যে সুবিধাটা, তাপ ও তড়িৎ পরিবহনের ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। তাহলে সংকর ধাতুতে কি, তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। দ্বিতীয়ত, উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য অনেক বেশি হয়। তৃতীয়ত, জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করা যায়। ওকে, যেমন ধরো লোহা, লোহাটা কি হয়, মরচে পড়ে যায়। কিন্তু লোহার যে সংকর ধাতু, লোহার সংকর ধাতু কি বলবো, ইস্পাত, ইস্পাত বলতে পারি। সেই ইস্পাত কি, ইস্পাত কিন্তু সহজে কি ইস্পাতে তো মরচে পড়ে না, বুঝা গেছে। যেমন কপার, কপার এমনিতে কিন্তু ক্ষয় হয়, কিন্তু কপারের সংকর ধাতু যদি বলি জার্মান সিলভার, জার্মান সিলভারের কিন্তু কোনো ক্ষয় হয় না। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট। এবার দেখি যে খনিজ আর আকরিক, খনিজ আর আকরিকের যে মূল পার্থক্যগুলো একটু দেখে নেব। দেখো খনিজ, খনিজের সংজ্ঞাটা যদি বলি, ভূগর্ভস্থ থেকে প্রাপ্ত যে সমস্ত প্রকৃতিজাত অজৈবজাত পদার্থে ধাতু সমূহ মুক্ত অবস্থায়, মানে মুক্ত অবস্থায় বা যৌগ রূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাকে বলা হয় খনিজ। আর আকরিকটা কি, কেবলমাত্র যে সকল খনিজ পদার্থ থেকে, মানে আকরিকটা এক প্রকার খনিজ, মানে শুধুমাত্র যে প্রকার খনিজ থেকে সহজে এবং সুলভে এবং বাণিজ্যিক উপায়ে মানে ধাতুটাকে নিষ্কাশন করা যায়, মানে গুণগত ধাতু নিষ্কাশন সম্ভব, সেইটাকে বলা হয় আকরিক। দেখো একটা যদি সহজ উদাহরণ দিয়ে বলি, যেমন তোমার ক্লাসে যারা ভালো পড়াশোনা করে, মানে একটু এক্সিলেন্ট ছেলে যাদেরকে বলা যায় আর কি, ভালো পড়াশোনা করে, তো তারাও তো ছাত্র, তাই তো? তাহলে 1 থেকে 10 এর মধ্যে যারা থাকে তারাও ছাত্র, আর বাকিরাও সবাই ছাত্র, গোটা ক্লাসে সবাই ছাত্র। কিন্তু যারা ভালো পড়াশোনা করে তাদেরকে বলা হয় ভালো ছাত্র। ঠিক আছে, মানে টপার টাইপের বলা যেতে পারে। তাহলে যে টপার সেও তো স্টুডেন্ট, সেরকম যে আকরিক সেও খনিজ, কিন্তু আকরিকটা কি ওখান থেকে বেশি পরিমাণে মানে সহজে এবং সুলভে এবং বাণিজ্যিক উপায়ে সেখান থেকে পাওয়া যায়, যে ধাতুটা নিষ্কাশন করা যায়। খনিজ থেকেও নিষ্কাশন করা যাবে, কিন্তু সেটা হচ্ছে অনেক কঠিন উপায়ে এবং কম পরিমাণে। তাহলে কঠিন উপায়ে কম পরিমাণে, ধরো কোথাও তুমি বাজারে গেছো, কোথাও লিচু কিনতে গেছো, তো কোথাও বেশি পাতা দিচ্ছে, কম লিচু দিচ্ছে, দুটো লিচু দিয়ে পাতা দিয়ে 1 কেজি করে দিচ্ছে। কোথাও বেশিরভাগটাই লিচু দিচ্ছে, সামান্য কিছু পাতা থাকছে, সেইভাবে 1 কেজি করছে। তুমি কোনটা নেবে? তুমি নিশ্চয়ই যেখানে লিচু বেশি দিচ্ছে সেটাই নেবে, পাতা নিয়ে তো তোমার কোনো কাজ নেই, তাই না? তো সেই রকমই আকরিক থেকে কি বেশি পরিমাণ ধাতুটা পাওয়া যায়। তাহলে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে খনিজ ব্যবহার করবো না আকরিক ব্যবহার করবো? আকরিকটাকে ব্যবহার করবো, তাই না? সাধারণ বুদ্ধি তো এটাই বলে।
তাই তো? ওকে ওকে, তারপর দেখো সমস্ত খনিজ কি আকরিক নয়, সমস্ত খনিজ আকরিক নয়। যেমন আমি যদি স্টুডেন্টের কথা বলি, সমস্ত স্টুডেন্ট কিন্তু ভালো পড়াশোনা করে না, কিন্তু সব ভালো পড়াশোনা করে ছেলে ছেলে মেয়েটা কি স্টুডেন্ট, এইরকম ব্যাপারটা। তো তাহলে কি সমস্ত খনিজ আকরিক নয়, তাহলে সমস্ত খনিজ আকরিক নয়, কিন্তু সমস্ত আকরিকই কি খনিজ, বুঝা গেছে? আচ্ছা, 3 নাম্বার, যেমন বক্সাইট আর ক্রায়োলাইট, বক্সাইট আর ক্রায়োলাইট দুটোই কি অ্যালুমিনিয়ামের খনিজ, কিন্তু বক্সাইট আর ক্রায়োলাইট, তাহলে অ্যালুমিনিয়ামের খনিজ কি কি? বক্সাইট, বক্সাইট আর ক্রায়োলাইট, ক্রায়োলাইট, ক্রায়োলাইট। কিন্তু বক্সাইট কি আকরিক, বক্সাইট আকরিক, কিন্তু ক্রায়োলাইট আকরিক নয়, কারণ বক্সাইট থেকে সহজে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, কিন্তু ক্রায়োলাইট থেকে কিন্তু সহজে নিষ্কাশন করা যায় না। তো এখান থেকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে দেখে নাও, এই প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখে নাও যে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। তাহলে যে एग्जांपलটা দিলাম ওটাই, তাহলে বক্সাইট আর ফেলসপার, ক্রায়োলাইট ফেলসপার, আচ্ছা ফেলসপার দিয়ে বলছি, তাহলে অ্যালুমিনিয়ামের কি কি খনিজ, খনিজ বক্সাইট, বক্সাইট, বক্সাইট ওকে, বক্সাইট, বক্সাইট আর কি ফেলসপার, ফেলসপার, ফেলসপার দুটোই কি খনিজ, দুটোই খনিজ। এবারে কি হবে, বক্সাইট থেকে সহজে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, কিন্তু ফেলসপার থেকে নয়, ফেলসপার থেকে সহজে নিষ্কাশন করা যায় না। তাহলে বক্সাইটটাই কি অ্যালুমিনিয়ামের আকরিক, বুঝা গেছে? ওকে, যেমন ধরো কোথাও একটা কম্পিটিশন হচ্ছে, কিছু কিছু একটা কম্পিটিশন হচ্ছে, নিশ্চয়ই ক্লাসের লাস্ট বয়কে নিয়ে যাওয়া হবে না। কম্পিটিশন বলতে কি, যেগুলো কোন একটা বৃত্তি পরীক্ষা বলো বা স্কুলের সম্মান যেখানে জড়িয়ে থাকে সেরকম কিছু কম্পিটিশন বলো বা যা কিছু, সেখানে নিশ্চয়ই ক্লাসের লাস্ট বয়কে নিয়ে যাওয়া হবে না, বা লাস্ট বয় মানে বলতে চাইছি যে পড়াশোনায় একদম খারাপ বা ওসবের সাথে কোনো যুক্ত নেই, তাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে না, তাই তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে কোথা থেকে? বক্সাইট থেকে, কারণ বক্সাইট থেকে কি সহজে পাওয়া যাবে। এবারে যে পড়াশোনা করে না তার কাছ থেকে যে কিছু পাওয়া যাবে না তা তো নয়, তার কাছ থেকে কিছু না কিছু পাওয়া যাবে, সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে অবশ্যই, কিন্তু সাধারণত বেশি গুণ কার মধ্যে থাকে? বেশি গুণ থাকে তো যে ভালো, তাই না? তাহলে এই যে দুটোই খনিজ, কিন্তু এই ফেলসপার থেকে কিন্তু সহজে অ্যালুমিনিয়াম পাওয়া যায় না, কিন্তু বক্সাইট থেকে সহজেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। তাহলে বক্সাইটটাই কি অ্যালুমিনিয়ামের আকরিক, ফেলসপার নয়, বুঝা গেছে? ওকে, নেক্সট। ওকে, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ, জারণ কি বিক্রিয়া কাকে বলবো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে কি জারণ, ওকে, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, বোঝা গেছে? তাহলে পরমাণু কর্তৃক ইলেকট্রন বর্জন, ইলেকট্রন বর্জন করলে কি বলি? জারণ, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে পরমাণু কর্তৃক, পরমাণু যেমন সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম ইলেকট্রন যদি বর্জন করে, ইলেকট্রন বর্জন করা মানে প্লাস হবে, Na প্লাস। আচ্ছা কিভাবে হয় দেখো, যেমন Na 11, তো পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে 11টা কি ছিল? প্রোটনও 11টা ছিল, ডট 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 11টা, আলটিমেটলি 11টা, তাই তো? 11টা প্রোটন। তারপরে সরি, এই ইলেকট্রন কতগুলো থাকবে? 11টাই থাকবে, তাই তো? 11টাই আছে, ঠিক আছে? এবারে দেখো ইলেকট্রন যদি বর্জন করে দেয়, ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে কি হবে? এখানে যে এই ইলেকট্রনটা শেষ, এই যে ইলেকট্রনটা, এটা কি আর থাকবে? এটাকে ত্যাগ করে দিল। তাহলে বাকি যে ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন কি হলো? নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, বাকি কি রয়ে গেল? একটাই প্রোটন পড়ে রয়ে গেল।
সেই প্রোটনটাই এখানে এইজন্য প্লাস লেখা হয়। তাহলে ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কিসে পরিণত হয়? ক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। এগুলো তোমরা শিখে আসছো। তো এইভাবে তাহলে Na সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে Na প্লাস। ওকে, Ca ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করলে কত? 2 প্লাস। যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তত প্লাস, পজিটিভ চার্জটা তত বাড়বে, ক্যাটায়নের চার্জটা তত বাড়বে। ওকে, যেমন ধরো একটা ক্যাটায়ন, ক্যাটায়ন একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে পজিটিভ চার্জটা 1 একক বেড়ে যাবে, 2 থেকে 3 হয়ে গেল। ওকে, যেমন Sn2+ দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 2 এ 2 4 Sn4+ হয়ে গেল। ঠিক আছে, অ্যানায়ন, অ্যানায়ন যখন ইলেকট্রন বর্জন করবে তাহলে নেগেটিভ ছিল, নেগেটিভটা ইলেকট্রন বর্জন করছে, তাহলে পজিটিভ চার্জ বাড়বে। তাহলে এটা কত ছিল? চার্জটা -1। একটা ইলেকট্রন ত্যাগ করলে আবার কি হবে? তার সাথে -1। ওকে, তাহলে কি হবে? -1 + 1, আলটিমেটলি কি হচ্ছে? 0, চার্জটা 0। ঠিক আছে, এরকম ব্যাপারটা, চার্জ কিছু থাকবে না, এরকম। ঠিক আছে, তাহলে যেমন এই ক্ষেত্রে Na কিছুই ছিল না, 0 এর সাথে +1, 0 + 1, 0 + 1, সেই জন্য +1 হয়ে গেছে। আচ্ছা, এখানে 0 + 2 +2 হয়ে গেছে, এখানে 2 + 1। যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চার্জ তত একক বাড়বে। বুঝা গেছে? এগুলো মুখস্থ করার দরকার নেই। যেমন Sn2+ ছিল, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 2 এ 2 4। বুঝা গেছে? এখানে -1 ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করেছে, -1 মানে +1 আলটিমেটলি সেরকম। তাহলে -1 +1, -1 + 1 কি হয়ে গেল? 0, চার্জটা কিছু নেই। এক্ষেত্রে দেখো -2 + 2 0 আলটিমেটলি। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা বিক্রিয়াগুলো মনে রাখবে, মানে ইলেকট্রন বর্জন করলে কিভাবে আয়নটা তৈরি হচ্ছে সেইগুলো একটু এইভাবে শিখবে, মুখস্থ করতে যাবে না। ঠিক আছে, নেক্সট এবার জারণ তো শিখলাম, এবার শিখবো বিজারণ। বিজারণ কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে জারণ। তাহলে ইলেকট্রন যখন বর্জন করে তখন যেমন পজিটিভ চার্জ বাড়ে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? পজিটিভ চার্জটা কমবে বা নেগেটিভ চার্জটা বাড়বে। পজিটিভ চার্জ কমবে মানে কি? নেগেটিভ চার্জ বাড়বে। ওকে, যেমন ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি? নেগেটিভ চার্জ বাড়বে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে মাইনাস। ওকে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে 2-। আবার দেখো এখানে ক্যাটায়ন Fe2+, পজিটিভ চার্জ কি হবে? ইলেকট্রন গ্রহণ করা মানে পজিটিভ চার্জ কমবে, ইলেকট্রন বর্জন করলে যেমন পজিটিভ চার্জ বাড়ে, ইলেকট্রন গ্রহণ করলে সেরকম পজিটিভ চার্জ কমবে। তাহলে 2+ থেকে হয়ে গেল কিছুই নেই, 0। ওকে, চার্জটা 3+, তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে +3 -3 আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? 0। ঠিক আছে, ইক আয়ন, ইক বলতে সর্বোচ্চ যোজ্যতা সম্পন্ন যে আয়ন, মানে সর্বাধিক যোজ্যতাটাকে বলা হয় ইক, আর সর্বনিম্ন যোজ্যতাকে বলা হয় আস। ঠিক আছে, তো Fe3+, এটা কি? ফেরিক আয়ন। ফেরিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে প্লাস চার্জটা কি হবে? কমবে, প্লাস চার্জ কমে কি হয়ে যাবে? 2+। Sn4+, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 4+ থেকে হয়ে কত হয়ে যাবে? 2+। ওকে, এগুলো বোঝা গেছে। তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ এই ছিল। তাহলে এই एग्जांपलগুলো মনে রাখলেই হবে। এবার দেখো না সক্রিয়তা শ্রেণী। সক্রিয়তা শ্রেণী দেখো, উপরে যেগুলো আছে উপরের দিকে, উপরের দিকে গুলো হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ আর নিচের দিকের গুলো হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। তাহলে রিঅ্যাক্টিভিটি নিচের থেকে উপরে ক্রমশ কি হচ্ছে? বাড়ছে। প্রথমে দেখো সবার উপরে কি আছে? পটাশিয়াম, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, লোহা, টিন, লেড, তারপর হাইড্রোজেন, তারপর কপার, Ag মানে রূপো, সোনা, প্লাটিনাম, এগুলো রয়েছে। দেখো পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত, পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম, এই যে এগুলো পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম, এতটার কথা বলছি। এতটা কি? এই যে পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম, এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কি? তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে? বেশি। রিঅ্যাক্টিভিটি বেশি মানে সক্রিয়তা বেশি, অধিক সক্রিয়, অতি সক্রিয়। তো এই সক্রিয়গুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়? এগুলোকে নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ পদ্ধতিতে। এগুলোকে তাহলে কি পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, তড়িৎ বিজারণ, তড়িৎ বিজারণ, তড়িৎ বিজারণ পদ্ধতিতে এগুলোকে নিষ্কাশন করা হয়। ওকে,
তারপরে কার্বনের নিচে থেকে জিঙ্ক আছে, জিঙ্ক থেকে লেড পর্যন্ত, জিঙ্ক থেকে লেড, এগুলো কি, এগুলো হচ্ছে মধ্যম সক্রিয় বলা যায়, তাই তো, মধ্যম সক্রিয়। এই মধ্যম সক্রিয় গুলোকে কিভাবে পৃথক করা হয়, মানে নিষ্কাশন করা হয়, এগুলো অক্সাইড সালফাইড হয়, এগুলো অক্সাইড সালফাইড হয়, যেমন জিঙ্ক, জিঙ্ক জিঙ্কের অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ফেরিক অক্সাইড, এই প্লামা অক্সাইড, এই এরকম অক্সাইড হয়, অক্সাইডের আগরিক, অক্সাইড আগরিক হতে পারে, সালফাইড আগরিক হতে পারে, যেমন ZnS, FeS, এগুলো হতে পারে, সালফাইডের আগরিক হতে পারে। বুঝা গেছে? এগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয় না, কার্বন বিজারণ, এগুলোকে যেমন তড়িৎ বিজারণ, এটাকে আবার কার্বন বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তারপরে দেখো কপার, আচ্ছা কপারের নিচে আরেকটা থাকে Hg থাকে, কপারের নিচে থাকে Hg, Hg মানে পারদ, কপার আর পারদ, কপার আর পারদ এগুলো হচ্ছে, এইগুলোকে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, তাপীয় বিজারণ, মানে এটা হচ্ছে কম সক্রিয়, তাপীয় বিজারণ, তাপীয় বিজারণ, বিজারণ, তাপীয় বিজারণ করে নিষ্কাশন করা হয়। তারপরে AgAuPt মানে প্লাটিনাম, মানে সোনা রূপ প্লাটিনাম, এগুলো কি কম সক্রিয় ধাতু, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো এইগুলোকে বিজারণ করার প্রয়োজন হয় না, মানে ভৌত পৃথককরণ করলেই হয়। ভৌত পৃথককরণ বলতে এগুলোকে মূলত ধৌতকরণ করা হয়, মানে জাস্ট ধুয়ে নেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এগুলোকে পৃথক করা যায়, কারণ এগুলো তো লিস্ট রিঅ্যাক্টিভ, এগুলো রিঅ্যাক্টিভিটি সেই অর্থে, সক্রিয়তা সেই অর্থে নেই, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, ধুয়ে নিলেই হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে বোঝা গেছে পুরো ব্যাপারটা। এবারে কিছু ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন বলে নিই, যে কম সক্রিয় ধাতুগুলোকে তো ভৌত পৃথককরণ করা হয়, মানে সোনা রূপ প্লাটিনাম এগুলোকে। তারপরে এগুলো হচ্ছে অতি কম সক্রিয়, তারপরে যেমন কপার আর Hg মানে কপার আর পারদ, কপার আর মার্কারি, এগুলো কি কম কম সক্রিয়, এগুলো যেমন অতি কম, ওগুলো কম, মানে ওর থেকে একটু বেশি, মানে সোনা রূপ প্লাটিনাম থেকে একটু বেশি, ওগুলোকে তাপীয় বিজারণ করা হয়। তাপীয় বিজারণ বলতে যেমন কপারের কথা যদি বলি, যেমন কপারের ক্ষেত্রে দেখো, কপার, কপার, কপারের আকরিক কি, কপার, কপার সালফাইড Cu2S, 2Cu2S, এটাকে অক্সিজেন, বায়ুর অক্সিজেনে বিক্রিয়া করালে এটা হয়ে যাবে 2Cu2O, তাহলে অক্সাইডে পরিণত হয়ে গেল এবং সালফার ডাই অক্সাইড গ্যাস হিসাবে বেরিয়ে গেল। তাহলে অক্সাইডে পরিণত করা হলো, অক্সাইডে পরিণত না করলে বিজারণ করবো কি করে, তাই না? অক্সাইড আগে করতে হবে, তবে তো অক্সাইডটা বের করবো, তাই না? বুঝা গেছে? তাহলে আগে সালফাইডকে কিসে পরিণত করা হবে, অক্সাইডে পরিণত করা হলো, সেই অক্সাইডটাকে এবারে বিজারিত করে, মানে ওখান থেকে ওকে বের করে দেওয়া হবে। ওকে বের করে দিলে কি বেরিয়ে যাবে, কপার বেরিয়ে যাবে, আমার তো কপারটাই দরকার, তাই না? ঠিক আছে, এবার এই যে এই Cu2O, এইটাকে আবার Cu2S, Cu2S এর সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, Cu2S, Cu2S, Cu2S এর সঙ্গে বিক্রিয়া করালে এটাই কি হয়ে যাবে, কপার বেরিয়ে যাবে। কপার কতগুলো হবে, এখানে 4টা, এখানে 2টো, 6টা, তাহলে 6Cu, কপার পাওয়া গেল, আর সালফার ডাই অক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে গেল। বোঝা গেছে? এইভাবে প্রথমে কি ছিল, অতিকম, অতিকমগুলোকে নিষ্কাশন করেছিলাম। ঠিক আছে, তারপরে কি হলো, হলো কম কম সক্রিয় ধাতুগুলোকে এইভাবে নিষ্কাশন করা হবে। তাহলে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে প্রথমে কিসে পরিণত করা হলো, অক্সাইডে পরিণত করা হলো, সালফাইড থেকে অক্সাইডে পরিণত করা হলো, তারপরে সেই সালফাইড এবং অক্সাইডের বিক্রিয়া করে কিসে পরিণত হলো, মুক্ত ধাতুতে পরিণত হলো, এবং সালফার ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে গেল। বোঝা গেছে? এইভাবে কিন্তু নিষ্কাশন করা হয়। তারপরে আসি অতি সক্রিয়, তারপর সক্রিয়, সক্রিয় ধাতু যেগুলো রয়েছে, সক্রিয় ধাতু জিঙ্ক, তারপরে মানে হাইড্রোজেনের উপরে যেগুলো সেগুলো সক্রিয়, আর তার উপরে যেগুলো একদম অতি সক্রিয়, মোস্ট রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে জিঙ্ক, লোহা, টিন, লেড, এগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়? আচ্ছা, এগুলোকে একটু মুছে নিচ্ছি আমি, সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। ঠিক আছে, এবার মানে ওগুলোকে তুমি মধ্যম সক্রিয় বলতে পারো, বা সক্রিয় বলতে পারো, আর উপরেরগুলো একদম উপরেরগুলো অতি সক্রিয়, আর এগুলো মধ্যম সক্রিয় বা সক্রিয় বলা যেতে পারে। ঠিক আছে, তো সক্রিয় গুলো দেখো, যেমন লোহার একটা আকরিক,
Fe2O3, লোহার একটা অক্সাইড বা আকরিক যাই বলি না কেন, Fe2O3, Fe2O3, Fe2O3 যখন কার্বন দিয়ে বিজারণ করাচ্ছি, এটা কার্বন বিজারণ পদ্ধতি, মানে কার্বনের দ্বারা বিজারণ আর কি, কার্বনের দ্বারা বিজারণ, ঠিক আছে। এটা কি হয়ে যাবে 2Fe প্লাস 3CO। এটার একটা জেনারেল ফর্ম মনে রাখতে পারো, যে কোনো মানে লোহা, জিঙ্ক, এসএন, পিবি, এটা এইগুলোকে যে কোনো বলতে পারো, সেই জায়গায় আমি এম বসাচ্ছি। এম এর জায়গায় এফি হতে পারে, জিঙ্ক হতে পারে, টিন হতে পারে, যা কিছু হতে পারে। এটা এক্স আর ও ওয়াই হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে হবে, এখানে কতগুলো সি দিয়ে বিক্রয় করব, যতগুলো ওয়াই এর মান যত হবে, এখানে 3 আছে তাহলে 3 ওয়াই 3 সি মানে ওয়াই সি। তাহলে ওয়াই সি বিক্রিয়া করে কি হলো এফি, এই এফির যে মানটা, এটা কিসের মান, এক্স এর মান। তাহলে এক্স এম প্লাস সিও, সিওর মানটা কি আছে দেখো, ওয়াই এর যে মানটা সেটা, তাহলে ওয়াই সিও। এই যে জেনারেল ফর্মটা একটু মনে রাখবে, তাহলে সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু লিখতে পারবে। এখানে দেখো Fe2O3 এর ক্ষেত্রে মিলিয়ে নাও, দেখো মিলে গেছে মানগুলো, ঠিক আছে। এই জেনারেল ফর্মটা একটু মনে রাখবে, ওকে। ট্রিক্স এর সাথে শিখে নিতে হবে, বেশি মাথায় চাপ বাড়িয়ে লাভ নেই। মানে বিক্রিয়া মানে যে বিশাল কঠিন, এত বিক্রিয়া কি করে মনে রাখবো, সেই চিন্তাটা এবার থেকে বাদ দিয়ে দাও। আমি যখন পড়াচ্ছি এই চিন্তাটা অন্তত বাদ দিয়ে দাও, ওই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবারে আসি অতি সক্রিয় ধাতু যেগুলো। অতি সক্রিয় ধাতু বলতে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে ধাতুগুলো অতি সক্রিয় ধাতু। সেই অতি সক্রিয় ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়, এগুলো তড়িৎ বিশ্লেষণ করা যায় বা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, এইভাবে নিষ্কাশন করা যায়, ঠিক আছে। ওকে, তো দেখে নাও নেক্সট। ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি। ধাতু নিষ্কাশনের কি কি পদ্ধতি রয়েছে? প্রথমত যে পদ্ধতিটা ধাতু নিষ্কাশনের প্রথমত পদ্ধতিটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি। তাহলে কি কি? কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, আর একটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি, ঠিক আছে। আমি তোমাদের পড়াবো মূলত কার্বন বিজারণ পদ্ধতি আর গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, এই দুটোই পড়াবো, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত দেখে নাও গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতির একটা ব্যবহারিক, খুব ভালো একটা ব্যবহারিক প্রয়োগ আছে। ধরো রেল লাইনের কোনো অংশ যদি ছেড়ে যায়, বিচ্যুত হয়, সেই জায়গাটা জোড়া লাগাতে থার্মিট পদ্ধতি কাজে লাগে। তো সেই থার্মিট পদ্ধতিটা একটু সায়েন্টিফিক্যালি একটু দেখে নিই। তো গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিটা কি, মানে উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের যে তীব্র আসক্তি আছে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি যে আসক্তি আছে, সেই যে ধর্মটা, এই ধর্মটাকে কাজে লাগিয়ে, মানে সন্ধিগত যে ধাতুর যে অক্সাইডগুলো, সন্ধিগত ধাতু বলতে যেমন লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ওগুলো সন্ধিগত ধাতু। তো ওই সন্ধিগত ধাতুর যে আকরিকগুলো রয়েছে, সন্ধিগত ধাতুর আকরিক বলতে পারি, যেমন লোহার আকরিক কি হয়, লোহার আকরিক হয় কি Fe2O3, ওকে। ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামের আকরিক কি হয় Cr2O3, তারপরে ম্যাঙ্গানিজের আকরিক MnO2। এইগুলোকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 2000 ডিগ্রি, এই যে এখানে থার্মিট পদ্ধতিতে কি করা হয়, এখানে এই ডাস্ট গুলোকে নেওয়া হয়, এই থার্মিটের যে ডাস্ট, এই ডাস্টে ভর্তি করে দেওয়া হয়, ডাস্টে ভর্তি করে এখানে হিট করা হয়, ম্যাগনেসিয়াম ফিতাকে পুড়িয়ে তাপ দেওয়া হয়, ঠিক আছে। এই যে তাপটা সৃষ্টি করা হয় কিভাবে, না ম্যাগনেসিয়াম ফিতাকে পুড়িয়ে। তার সাথে আরো কিছু থাকে, যাই হোক মূলত ম্যাগনেসিয়াম ফিতাকে পুড়িয়ে তাপ দেওয়া হচ্ছে, আর পাউডারটাকে হিট করা হচ্ছে। পাউডারটাকে হিট করা হলে গলে এখানে লোহা উৎপন্ন হবে। বিক্রিয়াটা আমি দেখাচ্ছি একটু পরে। লোহাটা গলে এখানে পড়বে, এখানে পড়লে কি হবে, এখানে একটা ওয়েল্ডিং হবে, অর্থাৎ জোড়া লেগে যাবে এই জায়গাটা, বুঝা গেছে। এটা হচ্ছে থার্মিট পদ্ধতি, ব্যবহারিক প্রয়োগ। এটা খুব একটা মানে ভালো ব্যবহারিক প্রয়োগ বলতে পারো, মানে প্রচুর পরিমাণে কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হয়। তো যাই হোক, তো এই যে এই আকরিকগুলোকে হিট করা হয়, অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে হিট করা হয়।
যেমন এইটাকে যদি হিট করি অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে 2Al, অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি এটাকে হিট করা হয় Fe পড়বে, এটা গলিত অবস্থায়, মানে এটা লিকুইড গলিত অবস্থায় পড়বে এবং Al2O3 উৎপন্ন হবে, Al2O3। বোঝা গেছে? তো এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতিটা এই যে Fe2O3 কে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করা হয়, ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে উত্তপ্ত করা হয়, তার ফলে কি হয়, যে লোহাটা পড়ছে এটাই কাজে লাগে, এই গলিত লোহাটাই ওই জায়গাটাকে জোড়া লাগাতে কাজে লাগে। বোঝা গেছে? ঠিক আছে, এবার এইটাকে এই Cr2O3 ক্রোমিয়ামের যা করে, এটাকেও যখন অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি হিট করি 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়, তাহলে এখান থেকে ক্রোমিয়াম উৎপন্ন হবে 2Cr আর Al2O3। বুঝতে পারছো? যখন Cr2 ছিল 2Cr হয়ে গেল, আর Al2 ছিল আর O3। ঠিক আছে, আবার এইটাকেও যদি একই Al, এটা 4Al দিতে হয়, 4Al আর এটা 3MnO2 আর 4Al হিট করা হয়, হিট করলে এটাও Mn উৎপন্ন হবে, তাহলে 3Mn উৎপন্ন হবে, 3Mn এর সাথে উৎপন্ন হবে 2Al2O3। ওকে, এই ছিল তাহলে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। ঠিক আছে, ওকে। এবার আসি যে থার্মিট পদ্ধতির কার্বন বিজারণ পদ্ধতি। তারপরে দেখে নাও কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিটা কি? কার্বন বিজারণ মানে কি? কার্বনের দ্বারা বিজারণ, যেটা আমি একটু আগেই দেখালাম। তো কার্বন বিজারণ পদ্ধতিতে প্রথমে কি করা হয়, মানে অক্সাইডটাকে উৎপন্ন করতে হয়। যেমন সালফাইড থেকে অক্সাইড উৎপন্ন করতে হয়। ওকে, যেমন জিঙ্কের আকরিক কি? জিঙ্ক ব্লেন্ড হতে পারে, জিঙ্ক ব্লেন্ড বা ক্যালামাইন। জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড হয় আর ক্যালামাইন হয়। জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি? জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে এটা ZnS মানে জিঙ্ক ব্লেন্ড। ZnS কে যদি অক্সিজেনের সাহায্যে তাপ দিই, অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিই, তাহলে অক্সিজেন 3O2 এর সাথে হিট করছে, হিট করলে এটা হয়ে যাবে ZnO হয়ে যাবে, ZnO আর 2SO2 সালফার ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে গেল, ZnS টা ZnO হয়ে গেল। এবারে ধরো ক্যালামাইনের কথা যদি বলি, ক্যালামাইনের সংকেত কি? ZnCO3। এটাকে যদি হিট করি, ZnCO3 কে যদি হিট করা হয়, তাহলে হবে ZnO আর তার সাথে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে উড়ে গেল, তাহলে ZnO আর এখানেও ZnO উৎপন্ন হলো। তো উভয় ক্ষেত্রে ZnO অর্থাৎ অক্সাইডে পরিণত করতে পারলাম। অক্সাইডে পরিণত করার পরে তো বিজারিত করতে পারবো, তাই না? বিজারণ করতে পারবো, তাই না? তো এইটাকে, এই ZnO কে কার্বনের দ্বারা বিজারিত করব। এবার কার্বন দিয়ে কি হলো? Zn আর CO, কার্বন মনোক্সাইড হয়ে গেল, আর Zn এইভাবে আমরা পেলাম। তাহলে অক্সিজেন বা তো সমধর্মীমূলক অপসারিত করার নামে কি? বিজারণ প্রক্রিয়া। তাহলে এটা কার্বনের দ্বারা বিজারণ করেছে, সেই জন্য এই পুরোটা প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? কার্বন বিজারণ পদ্ধতি। ঠিক আছে, তো এটা নিশ্চয়ই বোঝা গেল। আবার ধরো আরো একটা ZnO, এরকম ZnO তো অনেক আছে। এই যে ZnO হলো, ZnO, এই যে CO, সেই CO যে উৎপন্ন হলো, এটা CO-টাকে আবার কাজে লাগানো হচ্ছে, CO-টাকে কাজে লাগিয়ে আবার Zn আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই রকম ব্যাপারটা। ওকে, যেমন কার্বন মনোক্সাইডকে সরাসরি বের করে না দিয়ে ওইটাকে আবার কাজে লাগানো হচ্ছে। তো শিল্পক্ষেত্রে কি যতটা যায় যে কাজে লাগানো যায় ততটাই ভালো। কেউ যদি আখ বিক্রি করে, মানে আখের রস বিক্রি করে, যতটা রস বের করা যায় সেটাই সে চেষ্টা করবে, সেরকম ব্যাপারটা আর কি। তো শিল্পক্ষেত্র মানে কি, সেই কোম্পানি সবসময়, যে কোনো কোম্পানি সবসময় লাভ চাইবে। তো এই কার্বন মনোক্সাইডটাকে কেন বাতাসে ছেড়ে দিবে? কার্বন মনোক্সাইড তাছাড়া একটা বিষাক্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক গুণ বিষাক্ত। তো সেটাও একটা ক্ষতিকারক, পরিবেশের দিক থেকেও অনেকটা ক্ষতিকর। তো সেই জন্য সেই কার্বন মনোক্সাইডটাকেও আবার ZnOর সাথে বিক্রিয়া করে আবার জিঙ্ক পাওয়া যাচ্ছে এবং আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ওটাকে কাজে লাগিয়ে দিচ্ছে, ওটাকে না ফেলিয়ে কাজে লাগাচ্ছে। বুঝা গেল? ওকে, নেক্সট। এবারে দেখো মরচে কি? মরচে ধরে নি সমস্ত কিছুতে, মানে সমস্ত কিছুতে নয়, লোহাতেই মরচে ধরে সমস্ত কিছু, সরি ভুল বললাম, মরচে লোহাতেই ধরে। তো লোহাতে যে মরচে পড়ে, সেই মরচের সংকেত কি? মরচের সংকেতটা একটু মনে রাখবেন। মরচের সংকেত হচ্ছে Fe2O3, এর সাথে কিছু অণু জল মিশে থাকে, সেটা X বলছি, XH2 কিছু জল মিশে থাকে, মানে যুক্ত থাকে অণুর সাথে। Fe2O3 ওই অণুটার সাথে
কিছু জলের অণু যুক্ত থাকে, এটা হচ্ছে মরচে। মানে মরচের যদি আমি রাসায়নিক নাম বলি এরকম হবে সোদক ফেরিক অক্সাইড, সোদক ফেরিক অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে মরচে। মরচের রাসায়নিক নাম কি মনে রাখবে? সোদক ফেরিক অক্সাইড, সোদক সোদক ফেরিক অক্সাইড। যদি বলে পরীক্ষায় পড়ে মরচে কি, এরকম বলবো সোদক ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, অক্সাইড এর সংকেত হলো Fe2O3.X2। ওকে, এই তাহলে বোঝা গেল। এবার মরচে পড়তে গেলে কি কি শর্ত প্রয়োজন? মরচেতে সমস্ত কিছুতে মরচে পড়ে না, বা সমস্ত পরিস্থিতিতেও মরচে পড়ে না, মরচে পড়ার কিছু শর্ত থাকে। মরচে পড়তে গেলে শর্ত কি কি চাই? মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত, বায়ুতে অক্সিজেন থাকতে হবে, এক নম্বর কথা, বায়ুতে অক্সিজেন অবশ্যই থাকতে হবে। আর দ্বিতীয়ত বায়ুতে জলীয় বাষ্প থাকতে হবে, ঠিক আছে, তাহলে অক্সিজেন থাকতে হবে, জলীয় বাষ্প থাকতে হবে, আর কি লোহার মধ্যে অবশ্যই অশুদ্ধি থাকতে হবে। তাহলে কি কি চাই? অক্সিজেন চাই, জলীয় বাষ্প চাই, আর অশুদ্ধি চাই, ঠিক আছে। ওকে, এবারে প্রক্রিয়াটা দেখুন। প্রক্রিয়াটা কি? দেখো, বাষ্পের উপস্থিতিতে লোহা, এই ধরো একটা লোহা, এটা লোহা, এখানে বাষ্প, বাষ্পের উপস্থিতিতে লোহা পৃষ্ঠতলে কি অসংখ্য ছোট ছোট কোষের মতো তৈরি করে, ছোট 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 কোষের মতো, তড়িৎ কোষ, ভোল্টাইক সেল তৈরি হয়, ঠিক আছে। এই কোষগুলোকে অবক্ষয় কোষ বলে, এই কোষগুলোকে কি বলে? অবক্ষয় কোষ। এই কোষগুলোকে অ্যানোডের কাজ করে কি? লোহাটাকে, এই যে লোহার যে কণা, এটা হচ্ছে লোহার যে কণা, এইখানে লোহার যে কণাগুলো, সেগুলো কিসের কাজ করে? অ্যানোড, অ্যানোডের কাজ করে। ওকে, অ্যানোডের কাজ করে। আর কার্বন, এই যে লোহাতে যে অশুদ্ধিগুলো রয়েছে, অশুদ্ধি হয়তো কিছু আছে ধরো, আচ্ছা অশুদ্ধিগুলোকে আমি অন্য কিছু দিয়ে আঁকছি। আচ্ছা, এই যে অশুদ্ধিগুলো রয়েছে, এই অশুদ্ধিগুলোকে ভাবো যে এই অশুদ্ধিগুলো হচ্ছে ক্যাথোডের কাজ করছে, ক্যাথোড, ক্যাথোড। অশুদ্ধিগুলো কিসের কাজ করছে? ক্যাথোডে। আর লোহার যে কণাগুলো, এই কণাগুলো, লোহার কণাগুলো কিসের কাজ করছে? অ্যানোড। আর অক্সিজেন দ্রবীভূত যে জল, এখানে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের উপস্থিতিতে যে অক্সিজেন, সেই অক্সিজেন দ্রবীভূত যে জল, সেটা কিসের কাজ করছে? তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ক্যাথোড, অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেছে। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকবে। এটা কিন্তু আমি বলছি না, এটা এই যে যা কিছু আমি এতক্ষণ আমি বললাম ঠিকই, কিন্তু এটা যিনি, যার মতবাদ, তিনি হচ্ছে, তার নাম হচ্ছে ল্যাম্বার্ট। এই যে যেই মতবাদটা আমি বলছি, এটা হচ্ছে ল্যাম্বার্টের মতবাদ। তাহলে কি বলবে? ল্যাম্বার্টের মতবাদ অনুসারে। তুমি সরাসরি যদি লিখে দাও হয়তো ভুল হবে না, কিন্তু ল্যাম্বার্ট যে এত মানে পরিশ্রম করে গবেষণা করে যে এই পদ্ধতিটা আবিষ্কার করলো, তাকে অপমান করা হবে না? মানে সরাসরি তার ক্রেডিট না দিয়ে তুমি যদি নিজের ক্রেডিট লাগিয়ে দাও সেখানে, সেটা তো তাকে একটা অপমান করা হয়ে যাবে। হয়তো নাম্বার কম পাবে না, কিন্তু মানবিকতার খাতিরে একটু কিন্তু ল্যাম্বার্টের নামটা একটু উল্লেখ করে দিবে, যে ল্যাম্বার্টের মতবাদানুসারে বা মতানুসারে, ল্যাম্বার্টের মতানুসারে লোহার যে কণাগুলোকে বলা হয়, লোহার কণাগুলো অ্যানোড, এবং লোহাতে উপস্থিত অশুদ্ধিগুলো ক্যাথোড, এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে যে অক্সিজেন, সেই অক্সিজেন মিশ্রিত যে জলীয় বাষ্প, ওটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। ওকে, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ যে অ্যানোড, এখানে যে অ্যানোড, এই যে অ্যানোড মানে কি? লোহার কণাগুলো আছে, এই অ্যানোডে কিরকম বিক্রিয়া করে দেখো, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়াটা করছে কিরকম? তাহলে এই যে লোহা, লোহা কি করছে? অক্সিজেন এর উপস্থিতিতে, অক্সিজেন এবং জল, অক্সিজেন আর জল, শুধু অক্সিজেন নয়, অক্সিজেন আর জল, জলের উপস্থিতিতে লোহা অক্সিজেন এবং জলের উপস্থিতিতে, সরি এটা তো পরে হবে, আগে একটু দেখে নিই যে ইলেকট্রন বিনিময়টা। ওকে, ইলেকট্রন বিনিময়। আচ্ছা, লোহা অ্যানোড থেকে কি হয়? ইলেকট্রন, অ্যানোড থেকে ইলেকট্রন বর্জন করবে, মানে Fe ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হবে? Fe2+, দুটো ইলেকট্রন বর্জন করে কি হয়ে যাবে? লোহার যে কণা, মানে লোহার অণু Fe দুটো ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হবে? Fe2+। এগুলো তোমরা জানো, ঠিক আছে, নতুন করে আর কি বলবো, ঠিক আছে। তো এই তাহলে এবারে লোহা কিসে পরিণত হলো? দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+। আচ্ছা, ক্যাথোডে কি হয়? ক্যাথোডে এই যে ইলেকট্রনটা বর্জন করলো, এই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে, ঠিক আছে, এই দুটো ইলেকট্রনকেই গ্রহণ করবে। কে কে গ্রহণ করবে? কে কে আছে ক্যাথোডে? O2 আছে,
O2 আছে আর কি আছে, জল আছে, মানে H2O আছে। এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে কি করবে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করে 2OH মাইনাস, তাহলে কি উৎপন্ন হলো OH মাইনাস। তাহলে অ্যানোডে কি উৎপন্ন হলো Fe2 প্লাস আয়ন, আর ক্যাথোডে কি উৎপন্ন হলো OH মাইনাস। ঠিক আছে, তাহলে এই দুটো কি হবে, যুক্ত হয়ে যাবে। তাহলে আলটিমেট বিক্রিয়াটা কি হবে, এই যে Fe2 প্লাস উৎপন্ন হলো আর OH মাইনাস, কিভাবে যৌগটা গঠন হবে Fe2 প্লাস Fe2 প্লাস, আচ্ছা দুটো বিক্রিয়াকে জয়েন করবো কিভাবে দেখো, এমনিতে তোমরা বুঝতেই পারছো যে এই দুটো যদি যুক্ত হয় Fe2 প্লাস আর 2OH মাইনাস যদি যুক্ত হয় FeOH এর হোল 2 হবে। তাছাড়াও আমি যদি এইগুলোকে যোগ করি, আচ্ছা এই দুটোকে যোগ করে দিই, হ্যাঁ দেখো Fe থেকে কি হচ্ছে Fe2 প্লাস, দুটো ইলেকট্রন বর্জন করেছে, দুটো ইলেকট্রন বর্জন করেছে Fe2 প্লাস, আর এখানে হাফ O2 H2O, দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন যেটা বর্জন করেছে সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে 2OH মাইনাস। তাহলে এইখানে দেখো ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে, দুপাশে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে, ওকে যা পড়ে থাকছে লিখবো, তাহলে Fe প্লাস হাফ O2, এই দুটো যোগ করছি আর কি, যেমন অপনয়ন পদ্ধতিতে যোগ করতে না শেষে, তাই তো, মানে গুণ টুন করার পর যা কিছু করার পর যোগ করতে, এইখানে গুণ এখন করতে হবে না, মানে ক্লাস 10 এ অত নেই, কিন্তু পরবর্তীকালে ইলেকট্রনকে ব্যালেন্স করতে হয়, ইলেকট্রনকে ব্যালেন্স করে দুদিকে কাটিয়ে দিতে হয়। ঠিক আছে, মানে অপনয়ন পদ্ধতি যদি তোমরা ভালো করে শিখে রাখো সেরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে, এইভাবে রিলেট করে পড়ো। তাহলে হাফ O2 প্লাস H2O কি হচ্ছে Fe2 প্লাস আর 2OH মাইনাস, তাহলে Fe2 প্লাস আর 2OH মাইনাস কি হয়, বিক্রিয়া করে নয়, মানে এই দুটো আয়ন যুক্ত হয়ে কি হয়ে যাবে FeOH এর হোল 2। আর এই কিভাবে যৌগটা তৈরি হলো, সংকেতটা কিভাবে হলো সেই নিয়ে আলাদা করে বলবো না, কারণ এগুলো তোমরা ক্লাস 7 অলরেডি শিখেছো। আচ্ছা বলেই দিই, কেন কিছু বলবে তার থেকে বলেই দিই, হ্যাঁ তাহলে Fe চার্জ কত 2, আর OH এর চার্জ কত 1, তাই তো, তাহলে কোণাকুণি করো, তাহলে Fe নিচে কত 1 বসানো দরকার নেই, OH কোণে কত 2, তাহলে 2। ঠিক আছে, এইভাবে FeOH এর হোল 2 হলো, বোঝা গেছে। ওকে, এই FeOH এর হোল 2টা আবার, এই যে FeOH এর হোল 2 হলো FeOH এর হোল 2, FeOH এর হোল 2, এটা আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, বাইরের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Fe2O3 তার সাথে 2 অণু জল 2H2O, তারপরে এইটাই পরে যুক্ত হয়ে কি হয়ে যাবে Fe2O3 ডট H2O। আচ্ছা এটা একটু পরে গুলোচ্ছেও না, এইটাই Fe2O3, একটু বলে নিচ্ছি লিখে নাও না, XH2। ঠিক আছে, হয়তো বোঝা যাচ্ছে না তার জন্য সরি, কিন্তু একটু লিখে নাও, আমি বলে দিলাম তো Fe2O3 ডট XH2। ঠিক আছে, এটাই হচ্ছে মরিচা বা মরচে। নেক্সট মরচে পড়ার প্রক্রিয়াটা দেখে নাও। আচ্ছা প্রক্রিয়াটাই তো আমি আলোচনা করলাম, ঠিক আছে, তো মরচে পড়ার প্রক্রিয়া আলোচনা করে নিয়েছি। মরচে পড়ার হার বৃদ্ধির কারণ, দেখো বায়ুতে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, NO2 এই সমস্ত গ্যাসগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে মরচে পড়ার হার বৃদ্ধি পাবে। ওকে, তারপর আর কিছু আয়ন আছে যেমন ক্লোরিন মাইনাস, তারপরে হচ্ছে SO4 2 মাইনাস, এগুলো যদি থাকে, এই আয়নগুলো যদি থাকে তাহলে লোহায় মরচে দ্রুত হারে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট মরচে তো পড়ছে, তাহলে মরচে পড়ার হারকে কিভাবে নিবারণ করব, তার তো কিছু একটা সলিউশন বের করা দরকার। তারই সলিউশন গুলো দেখো, গ্যালভানাইজেশন, টিন প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজেশন মানে লোহার উপর জিঙ্কের প্রলেপ, আর টিন প্লেটিং মানে লোহার উপর টিনের প্রলেপ, আর ইলেকট্রোপ্লেটিং মানে
মানে কম সক্রিয় কিছু ধাতু, যেমন যদি বলি কপার, নিকেল, এগুলো আর কি, কপার, নিকেল, তারপরে ক্রোমিয়াম, এই সমস্ত ধাতুগুলো, এগুলো প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তাহলে কি কি শিখলাম? গ্যালভানাইজেশন, টিন প্লেটিং আর ইলেকট্রোপ্লেটিং। যেমন ধরো জিঙ্কে যদি প্রলেপ দেওয়া হয়, জিঙ্কে তো মরচে পড়ে না, লোহাতে মরচে পড়ে ঠিক আছে, কিন্তু জিঙ্কে তো মরচে পড়ে না। তাহলে জিঙ্কে মরচে পড়ে না, উপরে জিঙ্কের স্তরটা থাকলো, তাহলে জিঙ্ক কি করলো? লোহাটাকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্যালভানাইজেশন। আর টিন প্লেটিং, টিনের প্রলেপ দেওয়া হলে টিন প্লেটিং, আর কপার, নিকেল, ক্রোমিয়াম এসবের প্রলেপ দেওয়া হলে ইলেকট্রোপ্লেটিং। ওকে, বোঝা গেছে? নেক্সট, কিছু অন্যান্য যে ধাতুগুলো রয়েছে, শুধু তো লোহায় ক্ষয় হয় না, অন্যান্য ধাতুগুলো ক্ষয় হয়। অ্যালুমিনিয়াম ক্ষয়, অ্যালুমিনিয়াম ক্ষয় হয়, তামা ক্ষয় হয়, জিঙ্ক ক্ষয় হয়। তো অ্যালুমিনিয়াম ক্ষয় কিভাবে হয়? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 4Al, অ্যালুমিনিয়াম অক্সিজেনে, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হয়? Al2O3, 2Al2O3। আচ্ছা, এইভাবে কিন্তু ক্ষয় হয়, Al2O3 উৎপন্ন হয়ে গেল, এইভাবে অ্যালুমিনিয়াম ক্ষয় হতে পারে। তামার ক্ষয় কিভাবে হয়? তামার ক্ষয় কপার, কপার জল, কার্বন ডাই অক্সাইড এবং বায়ুর অক্সিজেন সাথে বিক্রিয়া করে কি হয়? বিক্রিয়া করে উৎপন্ন হয় CuCO3.CuOH এর হোল 2। এটা হচ্ছে সবুজ বর্ণ, এই রংটা কি? সবুজ, সবুজ বর্ণের এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, ক্ষারকীয় কপার কার্বনেট। এটা ক্ষারকীয় একটা পদক্ষেপ, সবুজ বর্ণের কপার কার্বনেট এটা আস্তরণ করে দেয়। তাহলে কপার যদি জলীয় বাষ্প আছে, কার্বন ডাই অক্সাইড, তারপর বায়ুর অক্সিজেন বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়, কি হয়? একটা সবুজ বর্ণের পদক্ষেপ, আস্তরণ করে দেয়। ওকে, এবারে জিঙ্ক, আর্দ্র বায়ুতে জিঙ্ক যদি রাখা হয়, ক্ষারীয় জিঙ্ক কার্বনেট, জিঙ্ক কার্বনেটের একটা আস্তরণ করে দেয়। জিঙ্ক কার্বনেটের সংকেত কি? ZnCO3। আচ্ছা, ZnCO3 আর ডট 2Zn2ZnOH এর হোল 2। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ডের একটা আস্তরণ করে দেয়। ঠিক আছে, সাধারণ উষ্ণতাতে। এবার নেক্সট, যেটা এই আলোচনাটা করে আজকের যে ক্লাসটা আমি শেষ করব। তো দেখো, মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপার যৌগের ক্ষতিকারক প্রভাব। অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপার, এগুলো দেখো, অ্যালুমিনিয়াম পাত্রে, কোনো অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে কখনো টক জাতীয় যে খাবার খাওয়া বা সংরক্ষণ করা উচিত নয়। কেন নয়? কারণ এগুলো থেকে একটা কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়। যেমন টক, কোনো একটা অ্যাসিড মানে কি? COOH গ্রুপ থাকবে, জৈব রসায়ন আমি পড়িয়েছি। আর যেগুলো আমরা খাই সেগুলো তো কোনো অজৈব অম্ল নিশ্চয়ই নয়, সেগুলো সবই জৈব অম্ল, তাই না? অজৈব অম্ল তো আর আমরা খেতে যাই না, আমরা তো আর নাইট্রিক অ্যাসিড কেউ খাবো না। তো যে কোনো জৈব যৌগে COOH থাকবে, মাস্ট। ঠিক আছে, 6R, COOH, 6টা R গ্রুপ আমি যুক্ত করেছি, 6R লিখেছি, ওই জন্য 6R বলতে মানে RCOOH। আর বলতে সেটা হতে পারে CH3 হতে পারে, C2H5 হতে পারে, বা যা কিছু। তো 6 অণু RCOOH অণু আমি নিয়েছি। তো 6 RCOOH মানে ওই যে অণুটা CH3COOH হতে পারে, C2H5COOH হতে পারে, যাই হতে পারে। তো মানে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, যা কিছু অ্যাসিড হতে পারে, যাই অ্যাসিডই হোক না কেন, জৈব অম্ল মানে তাতে R থাকবে, সেটাকে আমি RCOOH এটা থাকবে। তো এটা আমি 6 অণু নিলাম। 6 অণু নিয়ে অ্যালুমিনিয়ামের পাত্রে, যাই হোক, এটা যা হোক একটা থাকবে, একটা আচার খাচ্ছি বা যা কিছু খাচ্ছি, সেখানে কত কি আছে না আছে আমরা জানি না, যাই হোক COOH গ্রুপ মাস্ট থাকবে। তাহলে 2Al যদি বিক্রিয়া করে তাহলে কি হয়ে যাবে? 2RCOO হোল 3 Al, আর তার সাথে 3 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে এটা একটা বিষাক্ত পদার্থ,
ওগুলো আমাদের শরীরের গেলে শরীরে যদি প্রবেশ করে তাহলে বিষক্রিয়া ঘটাতে পারে। সেজন্য অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের পাত্রে এই সমস্ত টক জাতীয় খাবার খাওয়া উচিত না। ধর 2RCOOH এর সাথে জিঙ্ক বিক্রিয়া হচ্ছে, জিঙ্কের পাত্রে খাচ্ছ, তাহলে কি হবে? RCOO হোল 2 জিঙ্ক, সেটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এইটাও জলের দ্রাব্য, এগুলো কিন্তু সবই জলের দ্রাব্য, আর এটাও জলের দ্রাব্য। এই জলের দ্রাব্য কিছু বিষাক্ত পদার্থ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে যে অ্যালুমিনিয়ামের পাত্রই তো ব্যবহার হয়, তো অ্যালুমিনিয়ামের পাত্র তাহলে যে কিছু খাবে না সেটা আমি, অন্যান্য খাবার খাবে ঠিক আছে, কিন্তু টক জাতীয় খাবারটা না। টক জাতীয় খাবারটা স্টিলের পাত্র, স্টিলের একটা হয়তো বাটিতে নিয়ে খাচ্ছ, সেটা ঠিক আছে, কিন্তু সরাসরি একদম যেই পাত্রে অ্যালুমিনিয়াম পাত্র হয়তো ভাত খাচ্ছ সেই পাত্রে আচার নিয়ে নিল, এটা ঠিক না। এবারে কি যায় না, সামান্য সময়ে তো আর বিশাল বিক্রিয়া করে যাচ্ছে না, তো সেই কারণে যে ক্ষতিটা হয় সেটা হয়তো তোমরা বুঝতে পারো, কিন্তু ক্ষতি তো একটা হতেই পারে। বা যদি আমি অ্যালুমিনিয়ামের বাটিতে কিছুদিন রেখে দিই একটা কিছু টক জাতীয় আচার বা যাই কিছু, বা অ্যালুমিনিয়াম পাত্রে কিছু রেখে দিই, সেটা তো ঠিক না, সেটা তো অনেকক্ষণ বিক্রিয়া করার সুযোগ পাচ্ছে এবং বিষক্রিয়াটা বেশি করছে। তো এইগুলো থেকে সচেতনতা বাড়াবে, ঠিক আছে? একটু সচেতন হবে আজ থেকে, তাহলে জেনে গেলে যখন এবার তাহলে অ্যালুমিনিয়াম পাত্রে আচার খাবে না কেউ। এবারে ধরো কপার, 2Cu বায়ুর অক্সিজেন এবং 4RCOOH রিঅ্যাকশন করে 2RCOO হোল 2Cu, এটাও জলের দ্রব্য, একটা বিষাক্ত পদার্থ, আর তার সাথে উৎপন্ন হয় 2 অণু জল। আচ্ছা, এই যে RCOOH এগুলো সব জৈব অ্যাসিড, সমস্ত জৈব অ্যাসিড যা খুশি হতে পারে, তো জৈব অ্যাসিডে সমস্ত সবসময় COOH থাকবে, এটা আমি বারবার কিন্তু বলছি এই জন্য, যাতে তোমরা কনফিউশনে না পড়ো যে অন্যান্য অ্যাসিড যদি বলি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ওগুলো কিন্তু জৈব অ্যাসিড নয়, ওগুলো সব অজৈব অ্যাসিড, বুঝলে? মানে গুলিয়ে ফেলবে না কিন্তু তখন। তো সেই জন্য মানে এই যে কারণে এখান থেকে কি এই বিষাক্ত পদার্থগুলো তৈরি হচ্ছে, সেই জন্য অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপারের পাত্রে কখনো টক জাতীয় খাবার খাওয়া বা সংরক্ষণ করা উচিত না। তাহলে বোঝা গেল বন্ধুরা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো তার আগে আমরা দেখে নিই আজকে আমরা কি কি পড়লাম একবার প্রথম থেকে দেখে নিই। ওকে, প্রথমে অ্যালুমিনিয়ামের ব্যবহার পড়লাম, জিঙ্কের ব্যবহার পড়লাম, তামার ব্যবহার, লোহার ব্যবহার, এগুলো শিখলাম। তারপর সংকর ধাতু এবং সংকর ধাতু ব্যবহারের সুবিধা, খনিজ এবং আকরিক ভালোভাবে বুঝলাম। তারপর আকরিক মাত্রই খনিজ, খনিজ মাত্রই আকরিক নয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিয়ে আলোচনা করলাম। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ হিসেবে আলোচনা করেছি, সক্রিয়তা শ্রেণীটা আমি বুঝিয়েছি। নেক্সট ধাতু নিষ্কাশনের পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মোমিটার পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি পড়ালাম। তো এগুলো সবই আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমি আশা করি সহজভাবে বোঝাতে পেরেছি। যে তোমাদের মধ্যে যদি কোনো জটিলতা থেকে যায় তো সেটা তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং তোমাদের যে সমস্যা সেটার সমাধান করার। তো নেক্সট মোর্চে নিয়ে আলোচনা করলাম এবং মোর্চে পড়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। মোর্চে পড়ার হ্রাস বৃদ্ধি কেন হয়, কখন হয়, সেগুলো নিয়ে আলোচনা করলাম। মোর্চে নিবারণ পদ্ধতি, যে অ্যালুমিনিয়াম, তামা, জিঙ্ক এসবের ক্ষয় নিয়ে আলোচনা করলাম। নেক্সট মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপার যৌগের ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করলাম। তাহলে বোঝা গেছে, যতটা বোঝালাম আশা করি সহজে বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমরা নিজের প্রিপারেশনকে আরো কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারো। তো সেই তোমাদের পাশে আমি সবসময় রয়েছি, তোমাদের সমস্ত রকম হেল্প আমি করার জন্য আমরা রয়েছি। স্টাডিয়ার রয়েছে, আর স্টাডিয়ারে তোমরা সেই জন্য খুব অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে, প্রাইসটা মোটেও বেশি নয়। তোমাদের এক একটা টিউশনে যেখানে প্রায় 200, 250, 300, 400 এরকম লেগে যায়, তো সেই জায়গায় বর্তমান যে তুমি যদি এই মুহূর্তে যদি এনরোল করো প্রায় 400 টাকার মধ্যে হয়তো এসে যাবে, মানে যে সাবস্ক্রিপশন প্যাকেজটা রয়েছে 499, ওটা 400 একটু কম হয়ে যাবে খুব সম্ভবত। তো তাতে তোমরা সমস্ত সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ, একই জায়গায় তোমরা সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ এবং নিজের প্রিপারেশনকে আরো বেটার পজিশনে নিয়ে যাওয়ার কিন্তু জায়গা একটা পেয়ে যাচ্ছ। তো তাহলে দেরি না করে এখনই কিন্তু এনরোল করে নাও এবং
কালকের প্রস্তুতি শুরু করো আজ থেকে। স্টাডি আর মেক স্টাডি ইজিয়ার।